তো মানকচু দিয়ে হচ্ছে যে তেলাপিয়া মাছ রান্না করব। মানকচু ভেজে নিচ্ছি, আমার আম্মা এভাবে রান্না করতো, আমাদের খুব প্রিয় ছিল এই খাবারটা। মানকচু এভাবে চাকচাক করে একটু ভাপিয়ে নিয়ে দেন হচ্ছে যে এভাবে মা ভেজে রুই মাছের পাশে ইলিশ মাছের পাশে দিয়ে আমাদের খাওয়াতে খুব প্রিয়। আমার বড় ভাই তো এ রান্না খুব মিস করে। শুভ দুপুর, আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন রান্না করে নিচ্ছি অনেক দিন পরে, মানে একটু ভাজা করছি আর কি। ওই যে তোমাদের তো দেখালামই যে কি বলে এটাকে, মানকচু দিয়ে দেন হচ্ছে যে ভাজা মাছ, এটাকে আমি দো পেঁয়াজু করবো আর কি, ভুনা ভুনা অসাধারণ লাগে যদি ইলিশ মাছ রুই মাছ দিয়ে করা যায়। তো আমার নেই, তো আমি এখন এভাবে করে নিচ্ছি। তো দেখো অবস্থা, বাইরে ফাঁকা রোদ। আমি কিন্তু গোসল করে দেন হচ্ছে রান্না করতে আসছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। মানে ঘেমে ঘুমে ঘেমে নে ডাল হয়ে যাচ্ছে আর কি। তো কিছু করার নাই, এর মধ্যে থেকে খেতে তো হবে। আর প্রিয়ন্তি গেছে একটা কাজের অফার পেয়েছে, খুব ভালো একটা কাজের অফার, তো সেখানে আমারও যাওয়ার কথা ছিল। তো আমি যাইনি। এখন ফোন দিয়ে বলছে যে তুমি কেন আসোনি, আমাদের ইন্টারকন্টিনেন্টালে প্রায় 10-11 হাজার টাকা দিয়ে খাওয়াবে পার হেড। তো ওনারা বলছে যে উনি আসতে পারতেন। তো আমি এই গরমের মধ্যে কেন জানি না যেতে ইচ্ছা করেনি। আবার রান্না বান্না আমি তো জানতাম না যে লাঞ্চ ওখানে করাবে, ও জানতো না। তা আমি বলছি বাবা তুমি খাও, আর ওর জন্য আমি মজার রান্নাও করছিলাম। দেখো মজার রান্না, এই যে এটা তো ভেজে নিয়েছি, শক্ত হয়ে গেছে, যদি একটু শক্ত শক্তই থাকবে কিন্তু ভিতরে হয়ে গিয়েছে আর কি। তা আমি একটু ভুনার সময় এটা দিয়ে দিলাম, ভুনার সময় দিয়ে দিলাম, সবকিছুই দিলাম, হলুদ মরিচ আদা জিরে। জিরেটা নিয়ে আমার জিরে দিতে পারিনি, ধনিয়া দিয়েছি, আদা রসুন সবই দিয়েছি। সিদ্ধ হবে তো তাই জন্য দিয়ে দিলাম। এখানে ডুব দিবে, দিয়ে চলে যাই। আর আজকে ঢং ঢং করতে ভালো লাগছে না, প্রচন্ড গরম। সে গরমে মানে যারা রান্না করে তারা একমাত্র বুঝতে পারে যে কি হতে থাক বাবা। একটু ফুটলে দিলে ভালো হতো কিন্তু। শুভ বিকেলের শুভেচ্ছা সকলকে। দেখো আমার হাতে কিন্তু সবুজ চুড়ি আমি পরে আছি, কেন জানো? ভাদ্র মাসে নাকি মানে উমেনরা, মানে যেটা দেখেছি ইন্ডিয়ান ব্লগে, সবাই সবুজ চুড়ি পরে। তো কেন পরে জানি না, আমি জাস্ট কিউরিসিটি বা ভালো লাগা থেকে ওনাদেরটা দেখা দেখি চুড়ি কিনতে আসলাম রায়ের বাজার। তো ওনাকে ফোন দিয়ে দিয়েছিলাম, উনি বলছে যে তোমরা ওখানে থাকো, চুড়ি কিনো, আমি আসতেছি, আমিও পথে আছি কাছাকাছি। তা আমি বললাম ঠিক আছে। তো উনি যে বাসায় বাইক রেখে আসবে তা তো জানি না, উনি বাসায় বাইক রেখে দেন হচ্ছে যে কতক্ষণ পরে দেখে আমাদের পিছনে এসে দাঁড়ানো আর কি। তো ভালোই হলো। আর এই যে দেখছো কাঁঠাল, কাঁঠাল দেখলেই কেন জানি না আমার বর্তমানে খুব খেতে ইচ্ছা করে। যদিও একটা সময় কাঁঠাল মানে ঘরে আনা মানেই আমার নাক টিপে বসে থাকা, মানে আমার পক্ষে সম্ভব না কাঁঠালের ফ্লেভার নেওয়া। কিন্তু বর্তমানে এই বছর 8-10 হয় আমি কাঁঠালের প্রতি খুবই আসক্ত হয়ে পড়েছি। কাঁঠাল দেখলেই মন চায় আমি কাঁঠাল খাই। তো কাঁঠাল আমার পাশে বসে সেম দুটো, একটা নিয়েছে উনি কত 60 না 70 টাকা। তা আমি বললাম আমাকেও পাশেরটা দিন, একই একই সাইজ একই সব কিছু, এই যে তো আমাকে দিবে 100, এই যে দুটোটাই কিন্তু। তো আমাকে দিবে 100, কত 140 টাকা বলে। তাই আমি বললাম কেন, ওনাকে তো যাই হোক দিবে না, ওই কথা আর কি বলবো, দিবে না। তা আমিও আর নিলাম না, যা খাবোই না। আর ভাদ্র মাসের কাঁঠাল, শেষের দিকের কাঁঠাল, আমার বললাম না কাঁঠাল দেখলেই খেতে ইচ্ছা করে, আর দামও কম। চিন্তা করছিলাম উনি আসতে আসতে এটা কিনি, কিন্তু লোকটা আমাকে দিলই না। তো উনি চলে আসছে,
আমরা কি করলাম, চলে গেলাম ডিম সেদ্ধর কাছে। তো এই লোকটা কি হলো, যে ওনার কাছে যে কয়দিন আমরা ডিম খেয়েছি, আমরা সেদ্ধ ডিম খাই রাস্তায় বের হলে, সে কয়দিনই উনি যদি দুটো ডিম দিয়েছে, একটা ডিম পচা দিয়েছে। তো এরকম করে 3-4টা ডিম আমাদের খাওয়া, আর একটা ডিম দিত, এরকম পচা বের হতো। তো ওই যে বাচ্চা আর ওই যে অজিতা, ওদেরকেও দুজনকে দুটো দিল, আমাকে একটা দিল, উনি একটা নিল। তো ওই যে আজকেও সেরকম, যে ডিম পচা। তো উনি ঘ্রাণ পায়, ওনার নাকের কাছে নিয়ে দেন না, উনি ঘ্রাণ পায় না। তো প্রতিদিনই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি ওনাকে ঘ্রাণ নিয়ে সহজে উনি করবেন, এটা ওনার একটা কৌশল। কারণ উনি এরকম একটা ডিমের, দুটো ডিমের জায়গায় উনি আমার কাছে প্রতিদিনই এরকম 3-4টার দাম নিয়ে নেয়। আর দাম না দিলেও কেমন লাগে বলো, এটা বাজে অবস্থা। তো বলছি আজকে এরকম দাম দিয়ে দাও, 4টা ডিমের জায়গায় 6টা ডিমের টাকা আমরা দিয়ে দেন হচ্ছে কানে ধরে মোটামুটি আসছি, যে না এখানে আর ডিম খাবো না। আর ভদ্রলোক দেখলে উনি এটা মনে হয় করে, এটা ওনার একটা কৌশল, ইচ্ছা করে পচা ডিম দেয়। আর উনি গন্ধ পায় না, আর আমরা সবাই গন্ধ পাই, সবাই গন্ধ পায়, কিন্তু উনি গন্ধ পায় না। তো দাম না দিয়েও তো আসা যায় না বলো। তো কি একটা বিশ্রী অবস্থা, আর এখানে খাবো না। ঘর মানে তোর একদম সব কিছু পরিপাটি করে, আর আমার তেল, এ মাসের তেল আনানো হয়েছে, তো কিছুটা ঢেলে আমি ওখানে রেখেছি, আর কিছুটা ঢেলে পাকঘরে নিয়েছি, আর বাকিটা রোদে দিয়েছি। রোদ তো নেই আজকে, সারা দিন বৃষ্টি, সকাল থেকে ঝুম বৃষ্টি। তো কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছি। আমার তো বৃষ্টি পছন্দ, সেটা তোমরা সবাই জানো। আর বিছনা বেডিং এভাবে গুছু গাছু করে টোরে বুয়া এসে ঘরটর মুছে গিয়েছে, আজকে বাথরুম ধোয়াইছি। তো এই হচ্ছে আমার প্রিয়ন্তীর রুম, এটাও আমি একদম গুছু গাছু করে দেন হচ্ছে রেখে দিয়েছি বাচ্চার রুম। আর ভালো কথা আজকে হচ্ছে যে আমার মামুনি, সেও গতকালকে রাত্রে তার বয়ফ্রেন্ডের সাথে, বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে। তো সে আজকে আর আসেনি, 3-4 দিনে আসবে না। ও যেটা হয় যে গেলে 3-4 দিনে আর আসে না, আর যাওয়ার আগে ওরকম ডাকাডাকি চিল্লাচিল্লি করে। তো আমি যেটা হয়েছে যে এই যে ডাল চচ্চড়ি ডিম দিয়ে করে রেখেছি, ডাল চচ্চড়ি হবে আর ডিম হবে, আর আমি আমার জন্য ডিম ভেজেছি। আর হচ্ছে গিয়ে তোমার আজকে একটু শুটকি থাকলে আমার জন্য বাসমতি চালের খিচুড়ি বানিয়েছি। এই যে একটু ভিজা ভিজা ইচ্ছা করেই রেখেছি, যে একটু গালা গালা হবে, আমি খাবো। তো চলো এখন উঠিয়ে নিই।
তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমার লাইফের একটা স্মরণীয় দিন আমার এবং আমার প্রিয়ন্তীর জন্যে। কারণ হচ্ছে যে আমি চলে যাচ্ছি প্রিয়ন্তীর অফিসে, প্রিয়ন্তী আমাকে ফোন দিল, বলল যে আম্মু আমাকে এসে নিয়ে যাও। তো আমি এসে একটু নিয়ে যেতে গেলাম, তো বাসার ড্রেসেই আমি এবং নিচে ম্যানেজার আন্টির যে নাতনি ওরে নিয়ে আমরা দুজনে রওনা দিলাম আর কি। কিন্তু যাওয়ার পরে যেটা হয়েছে যে ছেলে আমাকে জোর করে অফিসে নিয়ে গেল, বলল যে একটু দেখা করে যাও, একটু দেখা করে যাও স্যারদের সাথে। তা আমি বললাম আমি এই অবস্থায় এসছি, পায়ে স্লিপার টিলিপার নিয়ে অবস্থায় যাবো না। যাই হোক, এক প্রকার জোর করে দেন হচ্ছে বাচ্চার অফিসে নিয়ে আসলো। তো সত্যি কথা বলতে বাচ্চার প্রথম চাকরি, আর এত সুন্দর একটা চাকরি, এত স্যালারির এবং এত সুন্দর অফিস আমিও খুব কম দেখেছি। এটা হচ্ছে রিসেপশন, রিসেপশনে ঢুকেই বসার জায়গা। এটা হচ্ছে একটা সুপার হোস্টেল, ব্যাচেলার সুপার হোস্টেল আর কি। ব্যাচেলারদের থাকা খাওয়া সহ ওনারা একটা প্রমোট করে থাকে চায়না একটা কোম্পানি। তো এখানে ভিজিটর যে তার নাম এবং মোবাইল নাম্বার দিতে হয়। আমার বাচ্চা বড় হয়ে গিয়েছে, আমার বাচ্চা আমার নাম এবং মোবাইল নাম্বার ওখানে এন্ট্রি করে ওদের কাছে দিল। আর ওর সাথে যে আরও কলিগ 4-5 জন তারাও ছিল। আর এই যে হচ্ছে মনোগ্রাম, মানে সুপার হোস্টেলের যে নাম বলো মনোগ্রাম বলো, সেটা হচ্ছে রিসেপশনের ওখানেই দেয়া। তো আমাকে সমস্ত রুম ওরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এটা হচ্ছে যে ভিতরে ঢোকার জাস্ট এমপ্লয়িরাই ঢুকতে পারে, ওদের অ্যাক্সেস নিয়ে ঢুকতে হয় আর কি। তো আমাকে ওরা ইন করাচ্ছিল এভাবে। তো এখন আমরা হচ্ছে যে লিফটের সামনে অপেক্ষা করছি, তো পাশেই হচ্ছে জিম। এই হোস্টেলে জিমেরও ব্যবস্থা আছে এবং সম্পূর্ণ এসি প্রোটেক্ট, এমনকি জুতা মোছাটা পর্যন্ত ওরা চায়না থেকে নিয়ে আসে আর কি। আর এই যে বাচ্চারা, এটা হচ্ছে সিয়ামের কলিগ, যদিও সিয়াম সবচেয়ে ছোট এখানে বাচ্চাটা। তো আমি সব কিছুই একটু ধারণ কেন করছি যে পরবর্তীতে 20 বছর পরে আমার ছেলের প্রথম চাকরি এবং আমি গিয়েছিলাম প্রথম দিন কীরকম কি আমার জিনিসটা একটা মেমোরি হয়ে থাকলো আর কি। এই যে জুতা মুছে দেন আমরা হচ্ছে লিফটে প্রবেশ করছি। তো এখানে স্যালারি বেশ ভালোই, 20,000 টাকার মতো স্যালারি, এবং বোনাস টোনাস মিলিয়ে ওদের 70,000 টাকার মতো আসে আর কি, 70-80 হাজার টাকা। কারণ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ওদেরকে 5টা ছেলেকে নিয়েছে। তো এত কম বয়সে এত সুন্দর চাকরি, আসলেই আমি মানে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আল্লাহ আমাকে এই সৌভাগ্য দান করেছে, আমি দেখতে পেরেছি। কারণ যেখানে 10,000 টাকার চাকরি পাওয়া একটা টাফ, সেখানে এতটুক বয়সে, আমার বাচ্চার বয়স হচ্ছে 16 বছর সামথিং। তো সবার যদিও ও একটু ও একটু জুনিয়র, সবাই একটু মোটামুটি সিনিয়র, তাতে সমস্যা নেই। তো আমাকে ওই যে টিচারদের রুমে নিয়ে আসলো, টিচাররা আমাকে বুঝিয়েছে আপনি ছেলে মনে করতে পারেন যে একজন টিকটক করে, ও কিছুই না, ও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। আমরা যাদেরকে নিয়েছি এরা কিন্তু ওদেরকে বেছে বেছেই নিয়েছি, হ্যাঁ, ওদেরকে মেধা দেখে নিয়েছি। তা আপনি মনে করতে পারেন যে টিকটক লিপসিং করে সেটা একরকম, আর ওরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, ওরা কিন্তু বিগ একটা অ্যাসেট। তো আমার আর খুবই ভালো লেগেছে, আমিও থ্যাংক ইউ ট্যাংক ইউ দিয়ে দেন হচ্ছে আমাকে রুপটপে নিয়ে আসলো ওরা। রুপটপ থেকে দেন হচ্ছে নিয়ে গিয়েছিল হচ্ছে গিয়ে যেখানে বসে ওরা ড্রেসিং করে আর কি, মানে সাজুগুজু করে দেন হচ্ছে যে বিভিন্ন পোশাক পরে সাজুগুজু করে যেখান থেকে ওরা মানে কন্টেন্ট ক্রিয়েট করে সেই রুমটায় নিয়ে গিয়েছিল। একে একে বাচ্চা এবং বাচ্চার সাথে আরও এই যে 4-5 জন ছিল, ওরা প্রচুর এক্সাইটেড ছিল, আমিও এক্সাইটেড ছিলাম। কেমন যে কতটা যে ভালো লাগছিল সে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ মানে বুঝতে পারবে না আমার মনের অবস্থা। আমার বাচ্চাটা সেই দিন মাত্র মানে হইল, সেই বাচ্চাটা এখন চাকরিতে ঢুকছে। যাই হোক, ওদেরকে বার্গার টার্গার খাইয়ে নিচে চলে গেলাম, ওটা আর আমার ভিডিও করা হয়নি। দেন হচ্ছে যে আমি 5 জনকে টোটাল 5টা বার্গার কিনে খাইয়ে বাচ্চাদেরকে ওখানে রেখে দেন হচ্ছে যে প্রিয়ন্তীকে রেখে দেন হচ্ছে যে আমি চলে আসছি আর কি। প্রিয়ন্তীকে নিয়ে, প্রিয়ন্তীকে মানে আমার বাচ্চাকে নিয়ে দেন হচ্ছে যে চলে আসছি। তো তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আজকের ব্লগটা যদিও অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু বড় হলেও আমি একটু ইচ্ছা করেই এই মেমোরিটা ধরে রেখেছি। কারণ হচ্ছে যে
এই মেমোরিটা আমার লাইফের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট, মানে বড় একটা অধ্যায় বলতে পারো। হ্যাঁ, তো এই যে বাচ্চা ওরা আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে এখানে চাইনিজ, সব কিছুই চাইনিজ। আর চাইনা, চাইনিজের যে মানে মেইন লোকটা, ওনার সাথে দেখা হয়নি যেহেতু আমি গিয়েছিলাম রাতে অফিস আওয়ার পরে। দুজনই মাত্র টিচার ছিল, ওনারা প্যারেন্টসের সাথে আসলে মিট করতে চাচ্ছিল আগেই। আমার তো আগে যাওয়া হয়নি, তো এইবার গিয়ে দেন হচ্ছে মিট করলাম, যদিও ঘরোয়া পোশাকে ছিলাম। তারপরেও আসলে কপালে যেটা থাকে সেটা ফিরানো যায় না, ইটস ট্রু।